আমি প্রথমেই একাধিক প্রশিক্ষণ কোর্স সম্পর্কে আপনারা অবহিত হয়েছেন, তার গুরুত্ব, তার যে ইমপ্লিকেশন, তার অ্যাপ্লিকেশন, প্রয়োগ ইত্যাদি সম্পর্কে। ফাউন্ডেশন ট্রেনিং কোর্সটি হচ্ছে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী আমরা যে পর্যায়ে কাজ করি না কেন তার যে একটা বুনিয়াদি, তার একটা ভিত্তি স্থাপনের জন্য এটা অন্যতম একটি প্রশিক্ষণ। আপনারা যখন এখানে প্রশিক্ষণ শেষে চলে যাবেন দেখবেন যে আপনার মধ্যে অন্যতম একটা অনুভূতি কাজ হচ্ছে, এবং তাদের মধ্যেই হবে যারা এই প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে আপনারা ধারণ করবেন। দার্শনিক সক্রেটিস তিনি অত্যন্ত কষ্টকর জীবন যাপন করতেন, কিন্তু জ্ঞান আহরণ, জ্ঞান অনুসরণ এবং জ্ঞান বিতরণ, জ্ঞানের যে তিনটা পর্যায় রয়েছে, আপনাকে আহরণ করতে হবে, ধারণ করতে হবে এবং বিতরণ করতে হবে। তিনি সেই কাজটি সবসময় করে যেতেন। তার যারা শিষ্য ছিল পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের জন্য ব্যয় করতেন। তার যে সেই সক্রেটিসের যে কথাটি আমরা সবসময় ধারণ করি সেটা হচ্ছে নো thyself, আমি কি, আমাকে আগে জান। অর্থাৎ আমি যদি আমাকে নিজে অ্যাসেস না করতে পারি তাহলে আমার দ্বারা আমার যে পটেনশিয়াল রয়েছে, আমার যে পদ্ধতি সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অন্যের মধ্যে সেটাকে বিতরণ করতে পারবো না। তাহলে এই যে আপনার সক্ষমতা কতটুকু, এই বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যখন পারস্পরিক প্রেজেন্টেশন, কোনো একটা বিষয়ের উপর উপস্থাপনা, কোনো যে ডাটাগুলো আপনাদের মধ্যে দেওয়া হবে, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, তার মাধ্যমে কিন্তু আপনি আপনাকে অ্যাসেস করতে পারবেন। এই অ্যাসেস করার মাধ্যমে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমপ্রুভমেন্ট, উন্নয়ন করা। আমি আমার জ্ঞান পরিধি কিভাবে বাড়াবো সেটাও কিন্তু এই বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, সেই ধরনের প্রণোদনা দেওয়া হবে এবং সেই ধরনের একটা দিক নির্দেশনা দেওয়া হবে। বুনিয়াদী প্রশিক্ষণের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, কিন্তু সরকারের কিছু আমাদের নীতি নির্ধারণী বিষয় আছে, কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, কিছু আইন কানুন আছে, বিশেষ করে ফিনান্সিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, আর্থিক এবং আপনার প্রশাসনিক, এই বিষয়গুলো সম্পর্কে সকলেরই সম্যক ধারণা থাকা প্রয়োজন এবং উচিত। এবং এটা কিন্তু সকলের জন্য একই ধরনের। আমার ফিনান্সিয়াল যে ক্যাপাসিটি কি আছে, আমি কতটুকু পারি, আবার আমি অফিস প্রধান হিসেবে আমার পরিচালনার জন্য প্রশাসনিক যে জ্ঞানগুলো প্রয়োজন আছে, যেমন আমাদের আচরণ বিধিমালা আছে, আমাদের ডিসিপ্লিনারি রুল আছে, কন্ডাক্ট রুল আছে, আমাদের জন্য ফান্ডামেন্টাল রুলস আছে, আমাদের সরকারের এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবশ্যই অবহিত হবে। একটা অফিস পরিচালনার জন্য অনেক কিছু প্রয়োজন। প্রথমত হচ্ছে আপনার একটা পরিকল্পনা প্রণয়ন করতে হয়, সেই পরিকল্পনা মাফিক আমাদেরকে এগোতে হবে। যেমন আপনারা ধরেন বাংলাদেশে আমরা যখন এগোচ্ছি, এর যে পার্সপেক্টিভ প্ল্যান যেটাকে বলা হয়, প্রেক্ষিত পরিকল্পনা, এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা, অনেক দিনের, প্রায় কোনটা 10 বছর, কোনটা 20 বছর। সেই পরিকল্পনা সম্পর্কে আমার যে যুব উন্নয়ন অধিদপ্তর অথবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সেখানে কি দায়িত্ব আছে, আমার কি পরিকল্পনা আছে, সেই বিষয়গুলো অবহিত হতে হবে। সেটাকে আমরা যদি একটু ন্যারো করে নেই তাহলে সেখানে দেখা যাবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের আরেকটু এটাকে ন্যারো করে শর্ট করে নিয়ে আসা হয়েছে, এবং এটা ইমপ্লিমেন্ট করি আমরা প্রকল্পের মাধ্যমে। আপনারা পরবর্তীতে অনেকেই প্রকল্পের সাথে সম্পৃক্ত হবেন, প্রকল্প পরিচালক হিসেবে কাজ করবেন। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিনান্সিয়াল রুলস, পিপিআর এবং ফিনান্সিয়াল রুলস, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটা ধারণা থাকতে হবে। যদি আমি যে কোনো ক্রয় প্রক্রিয়া সম্পর্কে যদি সঠিকভাবে ধারণা না থাকে এবং সেটাকে প্রয়োগ না করি, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে আমার জন্য সেটা একটা বোমেরাং হয়ে যাবে। আমি হয়তো আপনি সঠিকভাবে ব্যয় করেছেন, কিন্তু পদ্ধতিগত ভুলের কারণে অডিট আপনি
নিতে করতে পারে এবং সেই কারণে এটা ফিনান্সিয়াল যে লায়াবিলিটি পার্সোনাল হয়ে যাবে। তো এটা একটা বিষয় আছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবহিত। আর সবচেয়ে হলো যে আমার অ্যাটিটিউড যেটা আছে, অ্যাটিটিউডের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসা হয় এই ফাউন্ডেশন ট্রেনিং এর মাধ্যমে। অ্যাটিটিউড গুলো হচ্ছে যে আমরা কাজ করব সরকারের জনগণের সেবার উদ্দেশ্যে। সেই সেবাটা হবে একদম নিঃস্বার্থভাবে, অবশ্যই নিঃস্বার্থ নয়, কারণ আমরা এর বিনিময়ে কিন্তু সরকার আমাদেরকে একটা রিমুনারেশন ইত্যাদি দিচ্ছেন। আমার চাকরির পরেও যেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেনশন থেকে আরম্ভ করে অন্যান্য বিষয়গুলো সরকার সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত করা আছে। তাহলে তার বিনিময়ে যদি আমি সেবাটাকে সঠিকভাবে না দেয় তাহলে কিন্তু এটা আনইথিক্যাল হবে। এবং এই ইথিক্যাল বিষয়গুলো সম্পর্কে আমার জানতে হবে কোনটা, কিছু আছে লিগ্যাল, কিছু আছে ইথিক্যাল, কোনটা আইন, কোনটা নৈতিকতা বিরোধী, অথবা মানে আমাকে নৈতিকভাবে কাজগুলো করতে হবে। এই ফাউন্ডেশন ট্রেনিং এর মাধ্যমে সেই বিষয়গুলোকেও আমাদেরকে খুব সংক্ষিপ্ত হলো সেই ধরনের আমাদেরকে শিক্ষা প্রদান করে থাকে। আর একটা বিষয় হচ্ছে আমরা মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি নিজে মোটিভেটেড হবেন এবং অন্যকে মোটিভেশন দেবেন। এখন আপনি কিভাবে মোটিভেট করবেন, কারণ মোটিভেশনটা এমন একটা মানে প্রবণতা অথবা ফোর্স যেটা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য কাজ করে থাকে এবং পরবর্তীতে আবার যখন এই মোটিভেশনের অভাবে কিন্তু আমরা কাজে আগ্রহ হারিয়ে ফেলি, কাজের প্রতি আমাদের অনাগ্রহ হয়ে যায়, তাহলে কিন্তু এই মোটিভেশন যেটা আছে সেটাও কিন্তু আমাদের জন্য কন্টিনিউয়াস প্রসেস অব্যাহত প্রক্রিয়া। এই মোটিভেশন নিজেকে নিতে হবে এবং অন্যদেরকে আপনি কিভাবে মোটিভেট করবেন একজন লিডার হিসেবে সেই বিষয়গুলি সম্পর্কে এখানে অবহিত হবে। লিডারশিপ, কারণ আমরা যারা সরকারি চাকরিতে যোগদান করেছি, আমাদের বিশেষ করে যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, প্রত্যেকের মাঝেই লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। সেই লিডারশিপ কোয়ালিটির জন্য কি কি গুণাবলী আছে সেটার জন্য আলাদা একটা মডিউল রয়েছে, যে আপনাকে নলেজেবল হতে হবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে, আপনাকে নিউট্রাল হওয়া লাগবে, তারপরে সবসময় সকলের প্রতি সিম্পেথি অ্যান্ড ইম্পেথি, এই বিষয়গুলো সম্পর্কে ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে আমাদের হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে মানুষ যে আমরা যারা আছি আমরা হিউম্যান বিং, আমাদের সকলেরই হাসি, কান্না, ইমোশন, দুঃখ, কষ্ট, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, একটা সোসাইটি রয়েছে এবং সেই বিষয়গুলোকে যদি আমরা মানে আমাদের কাজের মধ্যেও কিন্তু এটার একটা প্রভাব রয়েছে। এজন্য একজন আপনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী যাই হোক, সে যদি অসুস্থ হয় অথবা কোনো অপারগ হয় কোনো কারণে, তাহলে তার প্রতিও আমাদের সহমর্মিতা থাকতে হবে। সেটাকে বলা হচ্ছে ইমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি বিল্ডিং। ফাংশন ট্রেনিং কোর্সে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমাদের যে শিক্ষাটা সেটা যেন আমরা কন্টিনিউয়াস থাকে, আমাদের জন্য অব্যাহত ভাবে আমরা শিখি, সেই বিষয়ের জন্য মিশনটাকে বড় করতে হবে। যে আপনি হয়তো একজন যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে অথবা সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা অথবা অন্য কোনো পদে আছেন, আমাকে সেই পদেই যে থাকতে হবে তা নয়, আমার মিশনটাকে আরো বড় করতে হবে, পড়াশোনাকে চালিয়ে যেতে হবে, নতুন নতুন বিষয় জানার আগ্রহ থাকতে হবে, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবহিত হতে হবে, রাজনীতির সাথে যেন আমরা জড়িয়ে না পড়ি, কারণ সরকারি কর্মকর্তাদের অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে যে নিউট্রালিটি, যে যখন যেই সরকারি আসুক না কেন তার যে ম্যানিফেস্টো আছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু আমরা কোনোভাবেই কোনো পার্টির সাথে অ্যালাইন হবো না, জড়িয়ে পড়বো নিউট্রালিটি। এবং যদি কখনো কোথাও আমরা দেখতে পাই কোনো যুব উন্নয়ন কর্মকর্তা অথবা আমাদের মধ্যেও আছে অনেকেই কিন্তু সংশ্লিষ্ট পার্টির সাথে এমনভাবে জড়িয়ে পড়েন মনে হয় যেন তিনি একজন কর্মী, এটা কখনো হওয়া যাবে না। আপনি কাজ করবেন, আপনার যে নিজস্বতা আছে, আপনার যে পার্সোনালিটি আছে সেই অনুযায়ী কাজ করবেন, কিন্তু কারোর সাথে কখনো কোনো পার্টির সাথে আমি জড়িয়ে যাওয়া যাবে না। যদি কারোর রাজনীতি করার এই ধরনের
ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটাকে আমাদেরকে চাকরি পরিত্যাগ করে রাজনীতিতে আহ, আমাদের জড়িত হতে হবে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার অ্যালাইন হতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ফাউন্ডেশন ট্রেনিং করছে সবসময় আপনাদেরকে অবহিত করা হয় যে আমাদের নিউট্রালিটি যে আছে, চেইন অফ কমান্ড মানতে হবে এবং হায়ারার্কি মানতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হবে। সর্বশেষ যেটা হচ্ছে টেকনোলজি। আজকে এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে নতুন প্রযুক্তি সম্পর্কে অবহিত করার একটা কোর্স রয়েছে 1 সপ্তাহ ব্যাপী। তো এই যে মানে টেকনোলজি, এটা বাইরে আমাদের যাওয়ার কোনোভাবেই সম্ভব নয়। এই টেকনোলজিকে আমাদেরকে ধারণ করতে হবে। তবে আপনারা জানেন যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব অথবা বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ক্যাবিনেটের সার্কুলার হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকে এনকারেজ করা হয়, কিন্তু এতে এমন কোনো কন্টেন্ট অথবা কোনো প্রকার মন্তব্য করা যাবে না যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, অথবা আমাদের যে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি, অন্য দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে বিনষ্ট হয়, এই ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না। আপনি এবং সোশ্যাল মিডিয়াতে যথাসম্ভব পার্সোনাল অতি ব্যক্তিগত বিষয়গুলো, যে আমি আজকে কি খেলাম, কোথায় গেলাম, কোথায় বেড়াতে গেলাম, এই বিষয়গুলো পরিহার করাই সবচেয়ে ভালো। আপনি এমন কিছু কন্টেন্ট সেখানে দিতে মানে দেওয়া উচিত যে যাতে অন্য মানুষ, আপনার বন্ধু বান্ধব সকলে যেন তার মাধ্যমে উপকৃত হয়। বিভিন্ন ধরনের অনেক প্রণোদনামূলক বিষয়গুলো আছে, সেই সম্পর্কে আমরা সেখানে মানে বিভিন্ন ধরনের পরিস্থিতি দিতে পারি এবং সেই ব্যাপারে আমরা সবসময় এনকারেজ করি।